নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল। চলে এসেছি আজকে পরবর্তী আমাদের ক্লাস নিয়ে ডব্লিউবি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির ক্লাস নাম্বার 5। এর আগে অলরেডি আমরা চারটি ক্লাস নিয়ে আলোচনা করেছি, যার প্লেলিস্ট অলরেডি আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে এবং এটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা রয়েছে। তোমরা যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি, অবশ্যই তোমরা সকলে যুক্ত হয়ে যাও। এখনই টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। আর এখানে কিন্তু চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। এখানেও তোমরা নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে দেওয়া বেল আইকনটা প্রেস করে রাখবে, তাহলে নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। অবশ্যই তোমরা কিন্তু ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে। বেস্ট কোশ্চেন আজকে কিছু নিয়ে এসেছি এসএসসি গ্রুপ সি গ্রুপটির জন্য, এবং তোমাদের প্রতিটি প্রশ্নের সুন্দর সলিউশন এখানে কিন্তু দেয়া হচ্ছে। অবশ্যই প্রথম থেকে ক্লাসগুলো দেখে রাখবে, প্রথম চারটে দেখবে, তারপর আজকেরটা দেখে নেবে, এবং তোমরা যদি আজকেরটাও দেখো তারপরে চারটে দেখো, কোনো সমস্যা নেই। ক্লাস শুরু করার আগে তোমাদের বলে রাখি, অনেকে বারবার বলছিল যে ম্যাথের জন্য কিছু ক্লাস নিয়ে আসুন। তো আমি তোমাদের যেটা বলে দিচ্ছি, একটা বেশ ভালো বই রয়েছে যেটা বাংলা ভাষায় রয়েছে। সেই বইটা এখানে পিকচারটা তোমরা দেখতে পাচ্ছ। এখানে বাংলা ভাষায় বেস্ট বই বলতে এই একটা বই কিন্তু চোখে পড়ে, আর এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়। আমার যেটা মনে হয়েছে এটা ভালো বই একটা, তার জন্যই তোমাদেরকে এটা রেফার করছি। তো অবশ্যই সামনে আমাদের বিভিন্ন ফেস্টিভ্যালগুলো রয়েছে, তার জন্য কিন্তু অ্যামাজন এবং ফ্লিপকার্টে কিন্তু সেলও চলছে। অনেক কম দামে কিন্তু তোমরা এখন বিভিন্ন বই কিন্তু পেয়ে যাবে মার্কেটে। তো তোমাদের বলে রাখি, এখানে কিন্তু সুবীর দাসের, এখানে তোমরা দেখতে পাচ্ছ কম্পিটিটিভ ম্যাথমেটিক্স সুবীর দাস। প্রথম থেকে বইটা কিন্তু ভালো রয়েছে, কোয়ালিটি খুব সুন্দর রয়েছে। প্রতিটা প্রশ্নের টাইপ ওয়াইজ প্রতিটা প্রশ্ন এখানে দেওয়া রয়েছে, এবং প্রতিটা চ্যাপ্টার আমাদের অ্যারিথমেটিক হোক বা অ্যাডভান্স, প্রতিটা এখানে কভার করা রয়েছে। তোমাদের বলে রাখি, এই বইটা কেনার জন্য তোমরা এই আমাদের নিচের দিকে বাঁ দিকে একটা ট্যাগ বলে অপশান পাবে, সেখান থেকে তোমরা এটা কিনে নিতে পারো, অথবা তোমাদের নিয়ারেস্ট কোনো স্টোর থেকেও তোমরা নিতে পারো। তো এই যে ট্যাগ থেকে নিলে তোমাদের কিছুটা প্রাইসটা একটু কম হয়ে যাবে, এই আর কি। আর তোমাদের বলে রাখি, এই বইটার যদি স্পেসিফিকেশান, এই বইটা কিন্তু তোমাদের সামনে যারা এক্সাম দেবে ডব্লিউবি এসএসসি গ্রুপ সি বা গ্রুপ ডি, যেখানে 15 নম্বরে আমাদের ম্যাথসের সেকশনটা রয়েছে। কত নম্বরে রয়েছে এখন ঠিকমতো বলা সম্ভব নয়, সেটা সিলেবাস দিলে তারপরে বুঝতে পারবো। তো এখানে যে ম্যাথ সেকশন রয়েছে, এখানে অ্যারিথমেটিক শুধুমাত্র আমাদের জিজ্ঞাসা করা হবে। আর এই অ্যারিথমেটিকের টোটালটা কমপ্লিট করা রয়েছে একদম বেস্ট, প্রতিটা টাইপ ওয়াইজ খুব সুন্দরভাবে এখানে দেওয়া রয়েছে এই বইটাতে। অবশ্যই তোমরা নিয়ে নিতে পারবে। এছাড়া ডব্লিউইপি হোক, এসআই হোক, রাজ্যের ডব্লিউবিসিএস এক্সাম হোক, প্রতিটা এক্সামের জন্য, এসএসসি যে কোনো এক্সাম, এছাড়া রেলওয়ের কোনো এক্সাম, প্রতিটা এক্সামের জন্য এই একটাই বই বাংলা ভাষায় বেস্ট রয়েছে আমার চোখে, যেটা আমি দেখেছি এখনো পর্যন্ত, সেটা হচ্ছে সুবীর দাসের ম্যাথের বইটি। অবশ্যই চেষ্টা করবে 2025-এর একদম নতুন এডিশনটি নিয়ে নেওয়ার। হয়তো প্রাইস একটু বেশি পড়লো, কিন্তু এই নতুন এডিশনটাই নিয়ে নেবে। তো চলো আজকে আমাদের ক্লাসের টপিকে চলে আসি। আমাদের প্রথম প্রশ্ন শুরু হচ্ছে এখান থেকে। ভারতীয় হিসেবে দ্রুততম ওয়ানডে, অর্থাৎ ওয়ানডে ইন্টারন্যাশনালে সেঞ্চুরির বিরাট কোহলির রেকর্ড কে ভেঙে দিয়েছেন? অবশ্যই কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। ভারতীয় হিসাবে দ্রুততম ওয়ানডে সেঞ্চুরির বিরাট কোহলির যে রেকর্ড, সেটা ভেঙে দিয়েছেন নিম্নের মধ্যে কে? সঠিক অ্যান্সার হয়ে যাবে স্মৃতি মান্ধানা, অপশন নাম্বার বি। এখানে যদি আমরা দেখে নিই কে কোন ব্যক্তির সাথে যুক্ত, কে কোন খেলার সাথে যুক্ত, যেমন ক্রিকেটের সাথে যুক্ত রয়েছে যারা যারা, তাদের নাম আমরা দেখতে পাচ্ছি। সচিন তেন্ডুলকর রয়েছেন, তিনি কিন্তু খেলার জগতে, এবং সব থেকে ইয়ংগেস্ট যিনি কিন্তু ভারতরত্ন পুরস্কার পেয়েছেন সাল 2014-তে। এটা কিন্তু এক্সামের জন্য ইম্পর্টেন্ট রয়েছে। এবং তিনি, আচ্ছা এটা দেখে রাখবে, সৌরভ গাঙ্গুলি, তিনি কিন্তু ক্রিকেটের সাথে যুক্ত রয়েছেন। মহেন্দ্র সিং ধোনি রয়েছেন ক্রিকেটের সাথে যুক্ত। বিরাট কোহলি রয়েছেন, কপিল দেব রয়েছেন। এছাড়া রয়েছেন কপিল দেব, তিনি কিন্তু 1983-র প্রথম যে ওয়ার্ল্ড কাপটা তিনি জিতেছিলেন, এখানে দেখে রাখবে। এছাড়া সুনীল গাভাস্কার রয়েছেন, মিতালি রাজ, ঝুলন গোস্বামী, হরমনপ্রীত কৌর এবং স্মৃতি মান্ধানা, এনারা সকলে ক্রিকেটের সাথে যুক্ত, ইম্পর্টেন্ট রয়েছে। পরের প্রশ্ন আছে, ভালো লাগলে একটা লাইক করে দেবে সকলে, ঠিক আছে? ক্লাসটি একদম শেষ পর্যন্ত সকলে দেখবে। হ্যালি ধূমকেতু প্রতি কত বছর অন্তর একবার দৃশ্যমান হয়ে থাকে? অর্থাৎ কত বছর পর পর এই হ্যালি ধূমকেতু আমরা দেখতে পাই? তো অবশ্যই আমরা জানি যে 76 বছর পর পর হ্যালি ধূমকেতু দেখা যায়। এটা লাস্ট কবে দেখা গিয়েছিল? অবশ্যই দেখতে হবে 1986 সালে লাস্ট কিন্তু এটা দেখা গেছে। আবিষ্কার করেছিলেন, এখানে দেখতে পাচ্ছি, ব্রিটিশ জ্যোতির্বিদ এডমন্ড হ্যালি। তিনি কিন্তু এটি আবিষ্কার করেছিলেন, এই জন্যই বলা হচ্ছে এটি হ্যালির ধূমকেতু। পুনরাবৃত্তি কাল, এটা 75 থেকে 76 বছর পর পর একবার কিন্তু দেখা যায়। মূল উপাদান রয়েছে এটি মূলত বরফ, ধূলিকণা এবং ছোট শিলা দিয়ে গঠিত রয়েছে। এটি শেষ কত সালে দেখা গিয়েছিল? 1986 সালে লাস্ট। আবার নেক্সট কবে দেখা যাবে? আনুমানিক 2061 সাল নাগাদ এটা কিন্তু আবার দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। উৎপত্তি স্থান এটা কোথা থেকে? অবশ্যই কুইপার বেল্ট, যেটা কিন্তু আমরা দেখেছিলাম সৌরজগতের কুইপার বেল্ট, সেটা কিন্তু দেখে রাখবে লাস্টের দিকে যেটা রয়েছে। পরের প্রশ্ন আছে আমাদের, কোন লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রকে ভারতের রুর বলা হয়ে থাকে?
ভারতের রুট বলা হয় কোন লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রকে? তো অবশ্যই তোমাদের বলে রাখি আগে থেকেই যে গ্রুপ সি গ্রুপ ডি এটা কিন্তু ক্লাস চলছে, অবশ্যই ডব্লিউপির জন্য তোমরা দেখতে পারো। এর থেকে কিন্তু কঠিন কোনো রকমভাবেই তোমাদের এক্সামটা হবে না, এই রকম লেভেলই কিন্তু থাকবে। এখানে আমাদের প্রশ্ন রয়েছে লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র ভারতের রুট বলা হয় কোনটাকে নিচের মধ্যে? সঠিক অ্যান্সার হয়ে যাবে দুর্গাপুরকে বলা হয়ে থাকে ভারতের রুট। এইভাবে বিভিন্ন শহরে কিন্তু নিকনেম রয়েছে, বিভিন্ন শহরকে বিভিন্ন নামে ডাকা হয়, যেমন রয়েছে ভারতের ম্যানচেস্টার। ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? আহমেদাবাদ শহরকে বলা হয়ে থাকে ভারতের ম্যানচেস্টার। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়ে থাকে কোয়েম্বাটোর শহরকে। ভারতের সিলিকন ভ্যালি বলা হয়ে থাকে বেঙ্গালুরুকে। ইলেকট্রনিক্সের শহরও কিন্তু বলা হয়ে থাকে এই বেঙ্গালুরুকে। আবার বিজ্ঞান নগরেও কিন্তু বলা হয় এই বেঙ্গালুরুকে। ভারতের ডেট্রয়েট বলা হয়ে থাকে চেন্নাইকে। ভারতের পিটসবার্গ বলা হয় জামশেদপুরকে। এছাড়া ভারতের ইস্পাত নগরী বলা হয় জামশেদপুরকে। ভারতের কয়লার রাজধানী বলা হয় কাকে? ধানবাদকে, ঝাড়খণ্ডের। এছাড়া ভারতের রুট বলা হয় দুর্গাপুরকে। প্রাচ্যে স্কটল্যান্ড বলা হয় শিলংকে, দার্জিলিংয়ে। এছাড়া ভারতের গ্লাসগো বলা হয়ে থাকে আমাদের হাওড়াকে। অবশ্যই প্রতিটি ইম্পর্ট্যান্ট রয়েছে, দেখে রাখবে। আর সিটি অফ জয় বলা হয় কলকাতা। পরের প্রশ্ন রয়েছে ভারতে কোন রাজ্যে প্রত্যাবর্তনকালী মৌসুমী বায়ুর কারণে শীতকালীন বৃষ্টিপাত হয়ে থাকে? অবশ্যই এটা ভারতের কোন রাজ্যে হয়ে থাকে? আমরা জানি যে তামিলনাড়ু যে অঞ্চলটা রয়েছে এখানে কিন্তু যে প্রত্যাবর্তনকারী যে মৌসুমী বায়ুর কারণে কিন্তু শীতকালে বৃষ্টিপাত হয়ে থাকে, এটা কিন্তু দেখে রাখবে তামিলনাড়ুতে হয়ে থাকে শীতকালের দিকে বৃষ্টি। অবশ্যই দেখে নেবে যে তামিলনাড়ুর যে করমণ্ডল উপকূল রয়েছে সেখানে কিন্তু বছরে দুবার বৃষ্টিপাত হচ্ছে। কখন কখন? একবার যখন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আগমন ঘটছে আমাদের ভারতে, তখন কিন্তু বৃষ্টিপাত ঘটাচ্ছে এই অঞ্চলে। এছাড়া যখন কিন্তু এই আহ, উত্তর পূর্ব যে আমাদের যেটা রয়েছে মৌসুমী বায়ু, সেটা যখন আবার প্রত্যাবর্তন করছে, ফিরে যাচ্ছে, তো সেই সময় কিন্তু এখানে কিন্তু বৃষ্টিপাত ঘটাচ্ছে, যার জন্য কিন্তু শীতকালীন যে বৃষ্টিপাতটা ঘটছে এই কারণে। তো করমণ্ডল উপকূল যেখানে কিন্তু দুবার কিন্তু বৃষ্টিপাত ঘটে যাচ্ছে বছরে। এখানে আমরা দেখব পরের প্রশ্ন। আর মৌসুমী শব্দের অর্থ কি? ঋতু। টাইগার ট্রাম 2025 নামের যৌথ সামরিক মহড়া ভারত এবং কোন দেশের মধ্যে এটি শুরু হয়েছে? তো টাইগার ট্রাম যেটি রয়েছে একটি সামরিক মহড়া রয়েছে, এটা ভারত এবং কোন দেশের মধ্যে? সঠিক অ্যান্সার হয়ে যাবে ভারত এবং আমেরিকার মধ্যে রয়েছে টাইগার ট্রাম 2025-এর সামরিক মহড়া। আর এই কোশ্চেনটি রেলওয়ে, এনটিপিসি সহ অন্যান্য এক্সামে কিন্তু এই প্রশ্নটা অলরেডি চলে এসেছে। পরের প্রশ্ন আছে ইদুক্কি প্রকল্পটি কোন নদীর উপর নির্মিত হয়েছে? তো ইদুক্কি যে পরিকল্পনা রয়েছে প্রজেক্টটি, এটি কিন্তু রয়েছে কোন নদীর ওপর? অবশ্যই পেরিয়ার। কেরালার পেরিয়ার রিভারের ওপর এটি কিন্তু রয়েছে। আর কেরালার হৃদয়রেখা বলা হয়ে থাকে কিন্তু পেরিয়ার রিভারকে। পরের যে আমাদের প্রশ্ন রয়েছে, আচ্ছা এখানে কিছু দেখে নেব গুরুত্বপূর্ণ নদী পরিকল্পনা। যেমন রয়েছে ভাগড়া নাঙ্গাল প্রকল্প, এটা কিন্তু শতদ্র নদীর ওপর রয়েছে। কোন নদীর ওপর? শতদ্র নদীর ওপর। দামোদর ভ্যালি কর্পোরেশন, ডিভিসি যে আমাদের কর্পোরেশন রয়েছে, যেটা দামোদর নদীর ওপর রয়েছে। হীরাকুদ বাঁধ যেটা কিন্তু রয়েছে মহানদীর ওপর, উড়িষ্যার মহানদীর ওপর। এছাড়া এখানে রয়েছে নাগার্জুন সাগর প্রকল্প, যেটা অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা নদীর ওপর রয়েছে। তেহরি বাঁধ যেটা কিন্তু উত্তরাখণ্ডে রয়েছে এবং এটা ভাগীরথী নদীর ওপর রয়েছে। রিহান বাঁধ রয়েছে উত্তরপ্রদেশের রিহান নদীর ওপর। এছাড়া রয়েছে অন্যান্য চম্বল উপত্যকা প্রকল্প, যেটা চম্বল রিভারের ওপর রয়েছে এটি। তুঙ্গভদ্রা প্রকল্প রয়েছে তুঙ্গভদ্রা নদীর ওপর। সালাল প্রকল্প রয়েছে চেনাব নদীর ওপর। উড়ি যে জলবিদ্যুৎ প্রকল্প রয়েছে যেটা কিন্তু ঝিলাম নদীর ওপর রয়েছে। ময়ূরাক্ষী প্রকল্প রয়েছে ময়ূরাক্ষী নদীর ওপর। এছাড়া রয়েছে ফারাক্কা ব্যারেজ প্রকল্প, যেটা কিন্তু গঙ্গার ওপর রয়েছে। প্রতিটা কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে, দেখে রাখবে, এক্সামের জন্য ইম্পর্টেন্ট রয়েছে। অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে। পরের প্রশ্ন আছে অলকানন্দা এবং ভাগীরথী কোথায় মিলিত হয়েছে? তো অপশান রয়েছে চারটে। অলকানন্দা ভাগীরথী যে মিলনস্থল রয়েছে সেটা কিন্তু দেবপ্রয়াগে মিলিত হয়েছে অলকানন্দার সাথে ভাগীরথী। এইভাবে বিভিন্ন অলকানন্দার সাথে বিভিন্ন নদী কিন্তু মিলিত হয়েছে বিভিন্ন প্রয়াগে। অবশ্যই আমরা একটু লিস্টটা দেখে নেবো, এখান থেকে প্রশ্ন একটা আসবেই, ঠিক আছে? প্রথমে আমরা দেখে নেবো যে অলকানন্দা যখন ধৌলিগঙ্গার সাথে মিলিত হচ্ছে, সেটা মিলিত হচ্ছে কোন জায়গায়? বিষ্ণুপ্রয়াগে। এছাড়া অলকানন্দা নন্দাকিনীর সাথে মিলিত হচ্ছে নন্দপ্রয়াগে। অলকানন্দা পিণ্ডার নদীর সাথে মিলিত হচ্ছে কর্ণপ্রয়াগে। অলকানন্দার সাথে মন্দাকিনী মিলিত হচ্ছে রুদ্রপ্রয়াগে। এছাড়া অলকানন্দার সাথে ভাগীরথী মিলিত হচ্ছে দেবপ্রয়াগে। এই সমস্ত প্রয়াগগুলি তোমরা দেখে রাখবে, প্রশ্ন এখান থেকে হবে, ঠিক আছে? চলো পরের প্রশ্ন দেখি। আর অবশ্যই তোমরা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের যে সিরিজটা চলছে অবশ্যই দেখে রাখবে। কারেন্ট অ্যাফেয়ার্সে অলরেডি 500 ইম্পর্টেন্ট তোমাদের দেওয়া রয়েছে অলরেডি চ্যানেলে। এছাড়া আগের যে ক্লাসগুলো দেওয়া রয়েছে অবশ্যই দেখে নেবে তোমরা। আগের দিনই তোমাদের কিন্তু একটা ক্লাস দেওয়া হয়েছে, সেটাও তোমরা দেখে নেবে। এছাড়া অন্যান্য যে অ্যাপয়েন্টমেন্টের ক্লাস সেগুলো কিন্তু পরপর চলে আসবে এই চ্যানেলে।
তোমাদের বলে রাখি, যারা তোমরা ক্লাস দেখতে ইচ্ছুক নও বা তোমাদের পিডিএফ এর প্রয়োজন রয়েছে, অবশ্যই কিন্তু জানুয়ারি থেকে আগস্ট 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্স অ্যাভেলেবেল রয়েছে। যদি প্রয়োজন হয় অবশ্যই তোমরা নিয়ে নেবে। ডিসক্রিপশন বক্সে এই নাম্বারটি পাবে, এই নাম্বারের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট সেকশনে দেওয়া থাকবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত অ্যাভেলেবেল রয়েছে। এখানে প্রতি মাসে 450-এর কাছাকাছি নাম্বার অফ কোশ্চেন রয়েছে। মোটামুটি তোমরা ওই 25টার কাছাকাছি অ্যাভারেজ পেজ সংখ্যা রয়েছে, সেটা তোমরা দেখে নেবে। যে কোনো মাসের জন্য তোমাদের 20 টাকা পেমেন্ট করতে হবে। তো অবশ্যই তোমরা নিয়ে নিতে পারো, যে কোনো মাসের নিতে পারো, কোনো সমস্যা নেই। আর এখান থেকে প্রশ্ন 100% আমাদের এক্সামে আসবে। WBSSCর এক্সাম, যে এখানে গ্রুপ সিতে আছে কারেন্ট অ্যাফেয়ার্স, এছাড়া WBP রয়েছে, সামনে আমাদের এক্সাম রয়েছে পুজোর পরই। WBP SI এক্সাম রয়েছে। অবশ্যই প্রতিটি এক্সামের জন্য ইম্পর্টেন্ট রয়েছে, আর এখান থেকে প্রশ্ন 100% আসবে। কারেন্ট অ্যাফেয়ার্সের কথা বলছি, যাদের প্রয়োজন রয়েছে নিয়ে নেবে। এছাড়া জানুয়ারি থেকে ডিসেম্বর 2024-এর যে কারেন্ট অ্যাফেয়ার্সটা, সেখানে তোমরা 1200 কোশ্চেন পাবে, তার সাথে পাবে 50টি পেজের একটি জিস্ট। এই টোটালটা কিন্তু তোমরা 80 টাকার মধ্যে পেয়ে যাবে কমপ্লিট 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্স। এছাড়া 2025-এর তো ₹20 পার মান্থ। এছাড়া ইতিহাস থেকে আমাদের এক্সামে যাই আসুক না কেন, এই যে পিডিএফটা তোমরা দেখছো, এর বাইরে কিন্তু কোনো প্রশ্নই থাকবে না। এখানে ইতিহাস থেকে কমপ্লিট দেওয়া রয়েছে একদম, যেখানে প্রাচীন ভারত, মধ্য ভারত, আধুনিক ভারত এবং শেষের দিকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন ওয়ান শট টাইপের। প্রতিটি প্রশ্ন এখানে কিন্তু দ্য বেস্ট সলিউশন দেওয়া রয়েছে। বাংলা ভাষায় রয়েছে, প্রিন্টেবল ফরম্যাট, প্রিন্টও করতে পারবে, কোনো সমস্যা নেই। যাদের প্রয়োজন রয়েছে অবশ্যই ডিসক্রিপশন বক্সের নাম্বারে যোগাযোগ করতে পারো। কিছু পেমেন্ট করে তোমরা কিন্তু এটা পেয়ে যাবে। ইতিহাস থেকে যাই প্রশ্ন আসুক না কেন, আবারও বলছি, সেটা এসএসসি এক্সাম বা রেলের এক্সাম হোক না কেন, আমাদের রাজ্যের এক্সাম হোক না কেন, অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে। এখানে কিন্তু দেওয়া রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ শেষের দিকে কিছু ওয়ান শট টাইপের কোশ্চেন, যেটা কিন্তু রিভিশনের জন্য হেল্প হবে। আবার এটা পড়লে কিন্তু ডাইরেক্ট এখান থেকে প্রশ্ন আমাদের রাজ্যের এক্সামের জন্য তোমরা কমন পেয়ে যাবে। তো এই নাম্বারটি কিন্তু তোমাদের দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনে। এই নাম্বারে যোগাযোগ করবে, এই নাম্বারের ডেমো পিডিএফ তোমরা দেখতে পাবে। এছাড়া টেলিগ্রাম চ্যানেলে সকলে যুক্ত থাকবে, এবং অন্যান্য পিডিএফ এর মধ্যে আমাদের যেটা রয়েছে সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। কারেন্ট অ্যাফেয়ার্স তো আমাদের রয়েছে, এছাড়া এনটিপিসি সহ অন্যান্য প্রিভিয়াস ইয়ার যে পেপার রয়েছে সেগুলো এখানে দেওয়া রয়েছে। আরপিএফ এসআই 2024-এর যেটা কিন্তু সাবজেক্ট ওয়াইজ পেপারটা রেডি রয়েছে। এছাড়া এনটিপিসি 2025-এর গ্র্যাজুয়েট লেভেলেরটা হয়েছে, আন্ডার গ্র্যাজুয়েটটা রেডি হচ্ছে, এবং বায়োলজিও অ্যাভেলেবেল রয়েছে। যাদের সামনে রেলওয়ে গ্রুপ এক্সাম রয়েছে অবশ্যই কিন্তু তোমরা নিতে পারো। তো এখানে কিন্তু আমাদের সমস্ত পিডিএফই অ্যাভেলেবেল রয়েছে, যার যেটা প্রয়োজন রয়েছে প্রয়োজন মতো তোমরা এই নাম্বারে যোগাযোগ করবে। তো চলো, আমাদের পরবর্তী প্রশ্ন রয়েছে, 1929 সালে ভারতের জাতীয় কংগ্রেসের লাহোর অধিবেশনের সভাপতিত্ব কে করেছিলেন? ইম্পর্টেন্ট। ভারতীয় জাতীয় কংগ্রেসের লাহোর অধিবেশনের সভাপতিত্ব করেছিলেন কে 1929 সালের? যেটা কিন্তু পণ্ডিত জওহরলাল নেহরু। অবশ্যই ইম্পর্টেন্ট। এবং এখানে জাতীয় কংগ্রেস সম্পর্কে তোমাদের প্রশ্ন একটা আসবে। আর আমাদের পিডিএফে, ইতিহাসের পিডিএফে কিন্তু অলরেডি জাতীয় কংগ্রেস সম্পর্কে বিস্তারিত দেওয়া রয়েছে, ওটা তোমরা দেখতে পারো। ওখান থেকে প্রশ্ন সবই দেওয়া রয়েছে যা যা আসার মতো। এছাড়া জাতীয় কংগ্রেস সম্পর্কে আমরা দেখে নেব। জাতীয় কংগ্রেস 1885 সালে এটা প্রতিষ্ঠা করেছিলেন। কে করেছিলেন? অ্যালান অক্টোভিয়ান হিউম, ও হিউম, তিনি কিন্তু এটি প্রতিষ্ঠা করেন। এবং প্রথম সভাপতি ছিলেন উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। এছাড়া এর প্রথম অধিবেশনটি যেটা কোথায় হয়েছিল? অবশ্যই যেটি হয়েছিল বোম্বাইয়ের গোকুল দাস দেশপাল সংস্কৃত কলেজে। 72 জন প্রতিনিধি নিয়ে কিন্তু প্রথম অধিবেশনটি কমপ্লিট করানো হয়েছিল। এছাড়া এখানে রয়েছে আমাদের বোম্বাই, যার বর্তমান নাম যেটা মুম্বাই রয়েছে, সেটাও দেখে রাখবে। এখানে আমরা যদি বিভাজনের কথা বলি, যেখানে ইম্পর্টেন্ট, যেটা এক্সামের জন্য 1907-এর যে সুরাট অধিবেশন রয়েছে, এটা ইম্পর্টেন্ট এই কারণে এখানে কিন্তু কংগ্রেসের নরমপন্থী এবং চরমপন্থী দুই ভাগে বিভক্ত হয়ে যায় 1907-এর সুরাট অধিবেশনে। পরবর্তী আমরা আবার দেখি যে এই নরমপন্থী এবং চরমপন্থী দুজনাই কিন্তু আবার মিলন হয়ে যায়, যেটা হচ্ছে 1916-র লখনৌ অধিবেশনে। এটাও দেখে রাখবে, ইম্পর্টেন্ট। পরে আমরা দেখে নেব যে মহাত্মা গান্ধী সভাপতিত্ব করেছিলেন শুধুমাত্র জাতীয় কংগ্রেসের একটি মাত্র অধিবেশনে। সেটা কোন সালে? 1924 সালের বেলগাঁও অধিবেশনে শুধুমাত্র মহাত্মা গান্ধী একটি অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন। এছাড়া এই জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? বদরুদ্দিন তৈয়বজি ছিলেন, যিনি 1887 সালের মাদ্রাজ অধিবেশনে সভাপতিত্ব করেন। প্রথম মহিলা সভাপতি কে রয়েছেন? অ্যানি বেসান্ট রয়েছেন, যিনি 1917 সালের কলকাতা অধিবেশনে সভাপতিত্ব করেছেন। এছাড়া যদি বলা হয় প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন জাতীয় কংগ্রেসের, তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে সরোজিনী নাইডু, যিনি 1925-এর কানপুর অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন। প্রতিটি কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে, একটাও বাদ দেওয়ার মতো নয়। পরের প্রশ্ন যেটা রয়েছে, বর্তমানে ইসরোর বর্তমান চেয়ারম্যান কে রয়েছেন? অবশ্যই আমাদের ইম্পর্টেন্ট এক্সামের জন্য এটা রয়েছে। ইসরোর বর্তমান চেয়ারম্যান রয়েছেন ভি নারায়ণন। সুতরাং অপশন নাম্বার সি, ভি নারায়ণন আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। ইসরো সম্পর্কে যদি আমরা দেখে নিই, এখান থেকে প্রশ্ন অবশ্যই আসবে, এটা দেখে রাখবে। ইসরো, যেটা ফুল ফর্ম ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, যেটি প্রতিষ্ঠিত হয়েছিল 1969-এর 15ই আগস্ট। এটার হেডকোয়ার্টার বা সদর দপ্তর অবস্থান করছে কর্ণাটকের বেঙ্গালুরু শহরে, যেটা কিন্তু সিলিকন ভ্যালি বলা হয় এবং বিজ্ঞান নগরী বলা হয়, বা ইলেকট্রনিক শহরও বলা হয়ে থাকে এই বেঙ্গালুরুকে।
এছাড়া আমাদের এখানে রয়েছে ভারতীয় মহাকাশ কর্মসূচির জনক রয়েছেন বিক্রম সারাভাইকে বলা হয়, এটা দেখে রাখবে। এটাও প্রথম উপগ্রহ যেটা কিন্তু ভারতের পক্ষ থেকে এটা ইসরোর মাধ্যমে উৎক্ষেপণ করা হয়েছিল, যেটা কবে, যেটা কিন্তু আর্যভট্ট, যার নাম 1975 সালে এটি উৎক্ষেপণ করা হয়েছিল। অলরেডি কিন্তু বিভিন্ন এক্সামে এটা চলে এসেছে। উৎক্ষেপণ যান এটা কোন যানে করে হয়েছিল, যেটা কিন্তু ইসরোর যে প্রধান উৎক্ষেপণ যানগুলির মধ্যে অন্যতম রয়েছে পিএসএলভি এবং জিএসএলভি, এছাড়া LV-M3। দেখে রাখবে পিএসএলভি জিএসএলভির ফুল ফর্ম, যেটা পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল, জিএসএলভি জিও সিনক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকল, প্রতিটা কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। উল্লেখযোগ্য অভিযানের মধ্যে আমাদের রয়েছে মঙ্গলযান এবং চন্দ্রযান। মঙ্গলযান যেটা মার্স অরবিটার মিশন কত সালে প্রেরণ করা হয়েছিল তোমরা কমেন্ট সেকশনে জানাবে, কারণ এটা আগের দিনই তোমাদের বলা হয়েছিল। এছাড়া চন্দ্রযান আমাদের 2008-এ হয়েছিল এবং 2023-এ হয়েছিল, 2008-এ হয়েছিল, এছাড়া হয়েছিল আমাদের আরেকটা 2019-এ। এই তিনটে আমাদের অলরেডি চন্দ্রযান পাঠানো হয়েছে, যার মধ্যে সবথেকে সফলতম রয়েছে 2023-এর। পরবর্তী প্রশ্ন রয়েছে, দিল্লির প্রথম মহিলা শাসক কে ছিলেন? দিল্লির প্রথম মহিলা শাসক কে ছিলেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের সুলতানা রাজিয়া। তিনি কিন্তু দিল্লির প্রথম মহিলা শাসক ছিলেন। আর তোমাদের বলে রাখি, দিল্লি সুলতানি সম্পর্কে ডিটেল ক্লাস অলরেডি 50 মিনিটের একটি ক্লাস আমাদের চ্যানেলে আপলোড করা রয়েছে, তোমরা কিন্তু অবশ্যই দেখে নিতে পারো। এর বাইরে কোনো কোশ্চেন দিল্লি সুলতানি থেকে থাকবে না। পরবর্তী প্রশ্ন রয়েছে, হরপ্পার প্রত্নস্থল মান্ডা এটি কোন নদী তীরে অবস্থিত? তো হরপ্পার যে প্রত্নস্থল রয়েছে মান্ডা, এটা অবস্থান করছে জম্মু অ্যান্ড কাশ্মীরে এবং এটি কিন্তু চেনাব নদীর তীরে অবস্থান করছে। হরপ্পা সভ্যতা সম্পর্কে দেখে রাখবে, যেটা কিন্তু পাঞ্জাবের মনগোমেরি জেলায় এটা আমরা কিন্তু দেখতে পাই। এটা আবিষ্কার করেছিলেন 1921-এ দয়ারাম সাহানি এবং রাখাল দাস ব্যানার্জি, যারা কিন্তু মহেঞ্জোদারো সভ্যতা আবিষ্কার করেছিলেন, যেখানে কিন্তু আমাদের বৃহৎ স্নানাগার এবং শস্যাগার দুটোই কিন্তু পাওয়া গেছে। পরের প্রশ্ন আছে, কাদম্বরী এটি কার রচনা রয়েছে? অবশ্যই সঠিক অ্যান্সার হয়ে যাবে বাণভট্ট, তিনি কিন্তু রচনা করেছিলেন। পরের প্রশ্ন আছে, পরবর্তী দেওয়া রয়েছে এখানে অন্যান্য যে গ্রন্থগুলো রয়েছে এবং তাদের লেখক, যেমন অর্থশাস্ত্র যার লেখক রয়েছে কৌটিল্য, চাণক্য বা বিষ্ণুগুপ্ত যার অপর নাম রয়েছে, এছাড়া ইন্ডিকা গ্রন্থটি রয়েছে মেগাস্তিনিসের লেখা, হর্ষচরিত লিখেছিলেন বাণভট্ট, আইনি আকবরী লিখেছেন কে? আবুল ফজল, আকবরনামা লিখেছিলেন আবুল ফজল, পৃথ্বীরাজ রাসো তার যে গ্রন্থ রয়েছে যেটা কিন্তু চাঁদ বর্তয় কিন্তু লিখেছেন, গীত গোবিন্দের লেখা রয়েছেন জয়দেবে, তিনি কিন্তু লক্ষণ সেনের সহকবি ছিলেন, রাজতরঙ্গিনীর লেখা রয়েছে কলহনের, যেখানে কিন্তু রাজতরঙ্গিনী যে ইতিহাস যেটা রয়েছে কাশ্মীরের ইতিহাস কিন্তু এখান থেকে আমরা জানতে পারি। এছাড়া মুদ্রা রাক্ষস রয়েছে বিশাখ দত্তের লেখা। এবং আমরা আরেকটা অপশানে দেখেছিলাম যেটা কিন্তু কালিদাসের বিভিন্ন লেখা রয়েছে, যেমন অভিজ্ঞান শকুন্তলম, মার্গিবাগ্নি মিত্রম, কুমার সম্ভবম, রঘুবংশম, প্রতিটি কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। পরের প্রশ্ন, 2026 সালে এশিয়ান গেমস এটি কোথায় অনুষ্ঠিত হবে? অবশ্যই ইম্পর্টেন্ট রয়েছে 2026 সালের এশিয়ান গেমস, যেটা কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে অপশন নাম্বার এ জাপানে। আর প্রথম কিন্তু এশিয়ান গেমস যেটা কোথায় হয়েছিল 1951 সালে আমাদের নয়াদিল্লি, 1951 সালে হয়েছিল, যেটা নয়াদিল্লিতে হয়েছে। আর 2023 সালে যেটা কিন্তু চীনের এটা কিন্তু কমপ্লিট হয়েছে এশিয়ান গেমস 2023-এ। পরের প্রশ্ন আছে, নিচের কোন দেশটি ওপেক এর সদস্য নয়? তো ওপেকের সদস্য নয় নিচের কোনটি? এখানে অপশন 4টে রয়েছে, আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে ব্রাজিল। ব্রাজিল ওপেকের সদস্য নয়। ওপেক এর ফুল ফর্ম রয়েছে অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। পরের প্রশ্ন রয়েছে, আলবেনিয়ার রাজধানী কোনটি? তো নিচে আমাদের রয়েছে চারটে অপশন, এখানেই রয়েছে আলবেনিয়ার রাজধানী। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ তিরানা, আলবেনিয়ার রাজধানী রয়েছে আমাদের সঠিক অ্যান্সার। পরে আমরা দেখে নেব যে বিভিন্ন গুরুত্বপূর্ণ কয়েকটা দেশ এবং তাদের ক্যাপিটাল সিটি, যেমন সুইজারল্যান্ডের রয়েছে বার্ন, অস্ট্রিয়ার রয়েছে ভিয়েনা, পর্তুগালের লিসবন রয়েছে, গ্রিসের ক্যাপিটাল সিটি রয়েছে এথেন্স, যেখানেই প্রথম কিন্তু আধুনিক অলিম্পিক্স খেলা হয়েছিল। এছাড়া রয়েছে সুইডেন, যেখানে কিন্তু এর ক্যাপিটাল সিটি যেটা হচ্ছে স্টকহোম, নরওয়ে এর ক্যাপিটাল সিটি রয়েছে অসলো, বেলজিয়ামের ব্রাসেলস এবং পোল্যান্ডের ওয়ারস। প্রতিটি ইম্পর্টেন্ট রয়েছে, দেখে রাখবে। পরের প্রশ্ন আছে, ড্যাশ হলো হ্যালোজেন শ্রেণীর একটি মৌল? তো অপশান অনুসারে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি ফ্লোরিন। ফ্লোরিন হচ্ছে এখানে হ্যালোজেন মৌলের মানে একটি শ্রেণীর একটি মৌল। পরের প্রশ্ন আছে, টি-20 আন্তর্জাতিক ক্রিকেটে 100 উইকেট নেওয়া প্রথম ভারতীয় বোলার কে হয়েছেন? ইম্পর্টেন্ট রয়েছে। অপশান অনুসারে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি যুজবেন্দ্র চাহাল, তিনি কিন্তু এখানে রয়েছেন টি-20 আন্তর্জাতিক ক্রিকেটে 100 উইকেট নেওয়া প্রথম ভারতীয় বোলার। পরের প্রশ্ন আছে,
অনুশীলন সমিতি এর প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে প্রমোদ নাথ মিত্র রয়েছেন অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা। এখানে আমরা দেখে নেব বিভিন্ন সোসাইটিগুলো রয়েছে যার প্রতিষ্ঠাতা রয়েছেন, যেমন এশিয়াটিক সোসাইটি উইলিয়াম জোন্স 1784 এটি প্রতিষ্ঠা করেন, এবং আত্মীয় সভা যেটা রাজা রামমোহন রায় প্রতিষ্ঠা করেছিলেন, তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর, আর্য সমাজ প্রতিষ্ঠা করেন স্বামী দয়ানন্দ সরস্বতী, ব্রাহ্ম সমাজ রাজা রামমোহন রায়। এছাড়া রয়েছে আমাদের অন্যান্য রামকৃষ্ণ মিশন যেটা প্রতিষ্ঠা করেছিলেন স্বামী বিবেকানন্দ, শান্তিনিকেতন এবং বিশ্বভারতী এটা প্রতিষ্ঠা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। শান্তিনিকেতন যেটা কিন্তু 1901 এটা প্রতিষ্ঠা করা হয়েছিল, এবং বিশ্বভারতী যেটা প্রতিষ্ঠিত হয়েছিল 1921-এ। পরবর্তী রয়েছে সত্যাশোধক সমাজ যেটা কিন্তু জ্যোতিবা ফুলে তিনি প্রতিষ্ঠা করেন, ফরওয়ার্ড ব্লক সুভাষচন্দ্র বসু প্রতিষ্ঠা করেন, খোদাই খিদমতগার যেটা খান আব্দুল গফর খান তিনি এটি প্রতিষ্ঠিত করেছিলেন। পরের প্রশ্ন আছে ভারতীয় সংবিধানের খসড়া তৈরির জন্য সংবিধান সভা কবে খসড়া কমিটি গঠন করেছিলেন? অবশ্যই এই যে তারিখটি ইম্পর্টেন্ট রয়েছে 29শে আগস্ট 1947 সাল, অপশন নাম্বার সি আমাদের রাইট অ্যান্সার। এই তারিখেই যে ভারতের যে সংবিধান সভার যে খসড়া কমিটি এটা কিন্তু প্রস্তুত করা হয়েছিল এই সংবিধানের খসড়া তৈরি করার জন্য। পরের প্রশ্ন আছে ভারতীয় সংবিধানের নিম্নলিখিত কোনটি মৌলিক অধিকার নয়? তো এখানে যে কটা রয়েছে তার মধ্যে আমরা সকলেই জানি যে সম্পত্তির অধিকার যেটা কিন্তু বর্তমানে মৌলিক অধিকার নয়, কারণ আগে আমাদের 7টি মৌলিক অধিকার ছিল, কিন্তু বর্তমানে রয়েছে আমাদের 6টি মৌলিক অধিকার। এই মৌলিক অধিকারগুলো কিন্তু আমাদের আমেরিকার সংবিধান থেকে নেওয়া হয়েছে, যেটা বর্তমানে সংবিধানের পার্ট নাম্বার 3-তে এবং আর্টিকেল নাম্বার 12 থেকে 35-এর মধ্যে রয়েছে। এর আগে আমরা যদি দেখে নিই যে সম্পত্তির অধিকার এটা কত নম্বর আর্টিকেলে ছিল, যেটা কিন্তু আমাদের আর্টিকেল নম্বর 31-এর দিকে ছিল কিন্তু আমাদের সম্পত্তির অধিকার, যেটা বর্তমানে কিন্তু রয়েছে একটা অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয়েছিল, যেটা 44তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1978 সালে হয়েছিল। এই অ্যাক্টের মাধ্যমে এটা কিন্তু এই 31 নম্বর থেকে সরে গিয়ে বর্তমানে 300A নম্বর আর্টিকেলে রয়েছে, যেটা একটা বর্তমান লিগাল রাইট। এটা কিন্তু তোমরা দেখে রাখবে কত নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এক্সামে জিজ্ঞাসা করা হয়, 44 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1978-এ যেটা হয়েছিল। আর যে কটা আমাদের মৌলিক অধিকার রয়েছে, যেমন আমাদের 14 থেকে যে 18-এর মধ্যে যেটা রয়েছে সেটা কিন্তু সমতার অধিকার রয়েছে। এছাড়া রয়েছে আমাদের স্বাধীনতার অধিকার যেটা 19 থেকে 22 নম্বর আর্টিকেলে পড়ছে, শোষণের বিরুদ্ধে অধিকার যেটা 23-24-এর মধ্যে পড়ে যায়, এবং ধর্মীয় স্বাধীনতার অধিকার যেটা কিন্তু 25 থেকে 28-এর মধ্যে পড়ে। এছাড়া কালচারাল এডুকেশনাল যে রাইটগুলো রয়েছে সেটা আমাদের 29 থেকে 30 নম্বর আর্টিকেলে রয়েছে, এবং কনস্টিটিউশনের যে রিমেডিজ বা সাংবিধানিক প্রতিবিধানের অধিকার যেটা আর্টিকেল নাম্বার 32-তে রয়েছে। তো প্রতিটা কোশ্চেন কিন্তু আমাদের ইম্পর্টেন্ট রয়েছে, দেখে রাখবে, এখান থেকে প্রশ্ন আসবে। যদি ভালো লাগে একটা লাইক করে রাখবে, এবং সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে রাখবে। টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, অবশ্যই যুক্ত থাকবে। পরের প্রশ্ন আছে রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের সদস্যদের কে নিয়োগ করে থাকেন? অবশ্যই সঠিক অ্যান্সার হয়ে যাবে রাজ্যের যে পাবলিক সার্ভিস কমিশনের সদস্য রয়েছেন যাদেরকে কিন্তু নিযুক্ত করা হয়ে থাকে রাজ্যের গভর্নরের মাধ্যমে, রাজ্যপালের মাধ্যমে। অপশন নাম্বার বি। পরের প্রশ্ন আছে অর্থনীতিতে জিডিপি এর ফুল ফর্ম কি রয়েছে? তো জিডিপি যেটা ফুল ফর্ম রয়েছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। অপশন নাম্বার বি। পরের প্রশ্ন আছে ভারত সরকারের মুখ্য আইনি উপদেষ্টা তিনি হলেন কে? তো ভারত সরকারকে আইনি বিষয়ে যে পরামর্শ দিয়ে থাকেন যিনি হচ্ছেন অ্যাটর্নি জেনারেল, আর রাজ্যকে যে আইন বিষয়ে পরামর্শ দিয়ে থাকেন যার নাম অ্যাডভোকেট জেনারেল। এই অ্যাটর্নি জেনারেল আমাদের সংবিধানের 76 নম্বর আর্টিকেলে রয়েছে, এবং অ্যাডভোকেট জেনারেল আমাদের সংবিধানের 165 নম্বর আর্টিকেলে রয়েছেন। বর্তমানে আমাদের অ্যাটর্নি জেনারেল কে রয়েছেন আর ভেঙ্কটা রমণী। আর তোমরা বলবে আমাদের রাজ্যের বর্তমান অ্যাডভোকেট জেনারেল কে রয়েছেন। এটা তোমাদের হোমওয়ার্কের কোশ্চেন থাকছে। পরের প্রশ্ন বিধান পরিষদের সদস্যপদ লাভের জন্য সর্বনিম্ন বয়সসীমা কত বছর হওয়া উচিত? অবশ্যই বিধান পরিষদের কথা বলেছে, আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে 30 বছর কিন্তু মিনিমাম এখানে কিন্তু হওয়া উচিত বিধান পরিষদের ক্ষেত্রে, যেটা কিন্তু সর্বনিম্ন এখানে। আর 25 বছর যেটা কিন্তু অবশ্যই আমাদের যেটা কিন্তু রয়েছে আমাদের রাজ্যের চিফ মিনিস্টারের ক্ষেত্রে, প্রধানমন্ত্রীর ক্ষেত্রে, এছাড়া আমাদের বিধানসভার ক্ষেত্রে অবশ্যই কিন্তু এগুলো সব দেখে রাখবে। এছাড়া আমাদের রাজ্যপালের ক্ষেত্রে কিন্তু 30 বছর যেটা রয়েছে, রাজ্যপালের ক্ষেত্রে আমাদের এখানে কিন্তু প্রেসিডেন্ট এবং রাজ্যপালের ক্ষেত্রে কিন্তু 35 ইয়ার্স রয়েছে, অবশ্যই দেখে রাখবে। আর আমাদের হাইকোর্টের যে জাজ রয়েছে তাদের কিন্তু 62 ইয়ার্স কিন্তু রয়েছে, এবং সুপ্রিম কোর্টের ক্ষেত্রে যেটা 65 রয়েছে। এখানে কিন্তু অবশ্যই দেখে রাখবে 21 বছর পর্যন্ত যেটা রয়েছে সেটা কিন্তু আমাদের পঞ্চায়েত
সেখানে কিন্তু দাঁড়ানোর জন্য যে আমাদের সর্বনিম্ন বয়সসীমা রয়েছে সেটা কিন্তু 21 ইয়ার্স রয়েছে। পরের প্রশ্ন রয়েছে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রতীকে নিম্নলিখিত কোন প্রাণীটি উপস্থিত রয়েছে? অবশ্যই কিন্তু এখানে প্রশ্নটা আসতে পারে তোমাদের, অলরেডি এটা একটা কোনো এক্সামে চলে এসেছে। তো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, যেটা কিন্তু আমাদের এখানে একটা প্রাণী রয়েছে উপস্থিত, যেটা কিন্তু রয়েছে বাঘ, টাইগার রয়েছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ, যেটা কিন্তু বর্তমানে আমাদের দেখে রাখতে হবে, রিজার্ভ ব্যাঙ্ক যেটা প্রতিষ্ঠিত হয়েছিল 1935-এ 1 এপ্রিল, এবং মহারাষ্ট্রের মুম্বাইতে এর হেডকোয়ার্টার রয়েছে। আর এটা 1949-এ জাতীয়করণ হয়। আর এর বর্তমান গভর্নর কে রয়েছে তোমরা একটু বলে দেবে। পরের প্রশ্ন রয়েছে, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি কোন মডেলের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল? তো আমাদের সেকেন্ড যে 5 ইয়ার প্ল্যান রয়েছে এটা কিন্তু পিসি মহালানবিশ যে মডেল রয়েছে, অপশন নাম্বার বি, এই মডেলের ওপর ভিত্তি করে এটা তৈরি করা হয়েছিল। এই সেকেন্ড 5 ইয়ার প্ল্যান, যেটা টাইম পিরিয়ড রয়েছে 1956 থেকে 1961-র মধ্যে। আর এখানে কিন্তু সবথেকে বেশি শিল্পের ওপর কিন্তু জোর দেওয়া হয়েছিল। আর প্রথম যে 5 ইয়ার প্ল্যানটা ছিল, যেখানে কিন্তু আমাদের কৃষিকাজের ওপর সবথেকে এগ্রিকালচারের ওপর জোর দেওয়া হয়েছিল। এবং এই প্রথম 5 ইয়ার প্ল্যান, যেটা 1951 থেকে 56-র মধ্যে হয়েছিল, এটা কিন্তু অবশ্যই তোমরা দেখে রাখবে। আর এটা কিন্তু হ্যারোড ডোমার যে মডেল ছিল সেই মডেলের উপর ভিত্তি করে এটা তৈরি হয়েছিল। পরের প্রশ্ন আছে, পণ্য ও পরিষেবা কর, যেটা হচ্ছে জিএসটি, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, এ ভারতে প্রবর্তন করেন কোন অর্থমন্ত্রী? অবশ্যই কিন্তু দেখে রাখবে ভারতের কোন অর্থমন্ত্রী জিএসটি ইন্ট্রোডিউস করেছিলেন ভারতে। অবশ্যই সঠিক অ্যান্সার হয়ে যাবে অরুণ জেটলি, অপশন নাম্বার এ। এখানে দেখে নিতে হবে যে আমাদের জিএসটি যে অ্যাক্ট, যেটা কিন্তু অবশ্যই অ্যাক্টে পরিণত হয় 2016-তে, এবং পরবর্তী 2017 থেকে ফার্স্ট আমাদের জুন জুলাইয়ের দিকে এটা কিন্তু প্রথম ইন্ট্রোডিউস করা হয়েছিল ভারতে। এটা কত নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে করানো হয়েছিল? এক্সামের জন্য ইম্পর্টেন্ট, 101 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে কিন্তু এই জিএসটিকে কার্যকর করা হয়েছিল, ভারতে ইন্ট্রোডিউস করা হয়। পরের প্রশ্ন আছে, ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি? অবশ্যই রাসায়নিক নামগুলো দেখে রাখবে, বিভিন্ন ভিটামিনের সঠিক অ্যান্সার হয়ে যাবে। ভিটামিন ডি এর রাসায়নিক নাম রয়েছে ক্যালসিফেরল। আর ভিটামিন ডি এর অভাবে কোন কোন রোগ হয়ে থাকে? ছোটদের হয়ে থাকে রিকেট, বড়দের হয়ে থাকে অস্টিওম্যালেশিয়া। আর ভিটামিন ডি আমরা বিভিন্ন ধরনের যে দুধ, ডিম, মাছ, মাংস, সমস্ত ধরনের এই সমস্ত থেকে আমরা পেয়ে যাব। এছাড়া আমাদের অন্যান্য যে ভিটামিনগুলো রয়েছে, যেমন ভিটামিন এ, যেটা কিন্তু রেটিনল রয়েছে, যার রাসায়নিক নাম। এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাসকর্বিক অ্যাসিড, যেটা কিন্তু ভিটামিন সি এর রাসায়নিক নাম রয়েছে। এছাড়া যে টোকোফেরল রয়েছে, যেটা কিন্তু ভিটামিন ই এর রাসায়নিক নাম রয়েছে টোকোফেরল। তোমাদের বলে রাখি, অ্যাসকর্বিক অ্যাসিড, এটা কিন্তু আমরা ভিটামিন সি, এটা সমস্ত ধরনের টক ফলে আমরা পেয়ে যাই। আর ভিটামিন সি কিন্তু আমাদের রান্না করলে কিন্তু এটা নষ্ট হয়ে যায়, এটাও তুমি তো দেখে রাখবে, এক্সামের জন্য ইম্পর্টেন্ট রয়েছে। এছাড়া অন্যান্য ভিটামিন, যেমন ভিটামিন বি1 রয়েছে, থায়ামিন, ভিটামিন বি2, রাইবোফ্লাভিন রয়েছে, ভিটামিন বি3, নিয়াসিন রয়েছে, ভিটামিন বি5 রয়েছে, প্যান্টাথেনিক অ্যাসিড রয়েছে। এছাড়া রয়েছে ভিটামিন 7, যেটা বায়োটিন, ভিটামিন বি9, যেটা কিন্তু ফলিক অ্যাসিড রয়েছে। এই সমস্ত অন্যান্য যে ভিটামিনগুলো রয়েছে অলরেডি তোমাদের চ্যানেলে দেওয়া রয়েছে। তোমাদেরকে বলে রাখি, অলরেডি এর আগের যে ক্লাসগুলো রয়েছে আমাদের 4টে ক্লাস, ওর মধ্যে তোমাদের বিভিন্ন ভিটামিন সম্পর্কে বলা রয়েছে, অবশ্যই দেখে নেবে, প্লেলিস্ট করা রয়েছে চ্যানেলে। এই 4টে ক্লাস অবশ্যই দেখে নেবে আজকের ক্লাসটা দেখার পর। এখানে রয়েছে পরের প্রশ্ন আছে, কোণের একক কি রয়েছে? তো কোণ এর একক কি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার? অবশ্যই রেডিয়ান। কোণের একক হয়ে যাবে আমাদের রেডিয়ান। বিভিন্ন আমাদের যে ইউনিটগুলো রয়েছে, ইউনিট মেজারমেন্ট, এগুলো তোমরা দেখে রাখবে। যেমন ইলেকট্রিক চার্জের আমাদের এসআই একক রয়েছে, কুলম্ব রয়েছে। ফ্রিকোয়েন্সি যেটা রয়েছে, হার্জ হচ্ছে এর এসআই একক রয়েছে। তারপর যদি বলি ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল বা বিভব প্রভেদ যেটাকে বলে থাকে, সেটাকে কিন্তু আমরা বলবো ভোল্ট। ভোল্ট যেটা কিন্তু আমাদের রয়েছে এর ইউনিট। এছাড়া অন্যান্য যে সমস্ত রয়েছে, ম্যাগনেটিক ফ্লাক্সের ওয়েবার রয়েছে, ঠিক আছে? তো তোমরা এগুলো একটু দেখে রাখবে, এখান থেকে এক্সামে কিন্তু চলে আসবে। পরের প্রশ্ন আছে, পরবর্তী আমাদের প্রশ্ন এবং শেষ প্রশ্ন সম্ভবত, ক্লোরোফিল সাধারণত কোথায় থাকে? অবশ্যই ক্লোরোফিল, যেটা কিন্তু আমাদের থেকে থাকে ক্লোরোপ্লাস্টে। অপশন নাম্বার বি আমাদের সঠিক অ্যান্সার। তো অবশ্যই দেখে রাখবে, প্রতিটি কিন্তু কোশ্চেন তোমাদের একদম সুন্দরভাবে কিন্তু দেওয়া রয়েছে। 30টি প্রশ্নের মধ্যে কতগুলো স্কোর হচ্ছে তোমরা সেটা বলবে। এটা যেহেতু গ্রুপ সি গ্রুপ ডি ক্লাস, অবশ্যই কিন্তু তোমাদের এখান থেকে ম্যাক্সিমামটাই তোমাদের কিন্তু এক্সামের জন্য ইম্পর্টেন্ট রয়েছে। 100% কিন্তু স্কোর করতে পারবে যদি এই ক্লাসগুলো তোমরা ডেলি ফলো করতে থাকো, ঠিক আছে? তো তোমাদের একদিন পরপর এখন বর্তমান ক্লাস হবে, একদিন পরপরই হবে, কিন্তু তোমাদের নোটিফিকেশন আসার পর তোমাদের ক্লাসের সংখ্যা একটু বাড়ানো হবে, ঠিক আছে? যেটা তোমাদের পুজোর পর। তোমরা সকলে একটা লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে, পারলে সকলে একটা করে হাইপ করে দেবে। হাইপ বটন তোমরা নিচে কমেন্ট সেকশনকে একটু সরালেই তোমরা দেখতে পাবে হাইপ বটন। সাবস্ক্রাইব সকলে করে রাখবে, টেলিগ্রাম চ্যানেলে সকলে যুক্ত থাকবে।
আর তোমাদের বলে রাখি, যে কটা অলরেডি ক্লাস রয়েছে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সে সেগুলো তো দেখবেই, তার সাথে সাথে সাম্প্রতিক আমাদের যে অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, কে কোন কিসের সাথে যুক্ত রয়েছে, অর্থাৎ কে কোন পদে রয়েছে, বর্তমান অ্যাটর্নি জেনারেল কে রয়েছেন, বর্তমান আমাদের চিফ জাস্টিস কে রয়েছেন, বর্তমান সেবি চেয়ারম্যান কে রয়েছে, আরবিআই এর চেয়ারম্যান কে রয়েছে, ঠিক আছে, এসবিআই চেয়ারম্যান কে রয়েছে, এই সমস্ত গুরুত্বপূর্ণ যেগুলো রয়েছে ইম্পর্টেন্ট নিযুক্তি, এই সম্পর্কিত একটা ক্লাস কিন্তু চলে আসবে তোমাদের খুব শীঘ্র। আর এই ক্লাসটা যদি দেখে নাও এবং এগুলো যতদিন তোমাদের আপডেট হতে থাকবে, প্রতি মাসে এগুলো আপডেট হয়ে থাকে, তো অবশ্যই যদি ফলো করে রাখো আমাদের চ্যানেলটিকে, তাহলে এখান থেকে এই একটা টপিক থেকে 2 নম্বর পাওয়ার থেকে তোমাদের কেউ আটকাতে পারবে না। ঠিক আছে, এই 2 নম্বর একদম ফিক্সড, এখান থেকে তো আসবেই আসবে এটা। তো অবশ্যই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখবে এবং অন্যান্য ক্লাস দেখার জন্য অবশ্যই বেল আইকনটা প্রেস করে রাখবে নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য। আর এখন কিন্তু তোমাদের একটা অফার চলছে, তার জন্য তোমাদের বললাম যে ম্যাথ অনেকজনা বারবার বলছিল, তো তার জন্য অবশ্যই বলবো সুবীর দাসের ম্যাথের যে বইটি সেটা নিয়ে নেওয়ার জন্য তোমরা বাঁ দিকে নিচের কর্নারে ট্যাগ অপশানে দেখতে পাবে, অথবা তোমরা কিন্তু ডিসক্রিপশন বক্সে একটু নিচের দিকে তোমরা দেখতে পাবে বইয়ের লিঙ্ক, অবশ্যই সেখান থেকে তোমরা কিনে নিতে পারবে। এখন কিন্তু তোমাদের বিভিন্ন সেল চলছে বিভিন্ন পুজো বা ফেস্টিভ্যাল উপলক্ষে, তো অবশ্যই সেটা তোমরা নিয়ে নিতে পারো। তো অন্যান্য যে পিডিএফগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের যাদের প্রয়োজন রয়েছে অবশ্যই নিয়ে নেবে কারেন্ট অ্যাফেয়ার্স। আমাদের সমস্ত কেন্দ্র এবং রাজ্য সরকারের জন্য একদম তোমাদের কিন্তু দ্য বেস্ট কন্টেন্ট এখানে দেওয়া রয়েছে। কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য কোনো অন্য কিছু তোমাদের দেখার প্রয়োজন নেই। এছাড়া ইতিহাস কমপ্লিট দেওয়া রয়েছে এখানে। এছাড়া রেলওয়ে অন্যান্য আমাদের যে প্রিভিয়াস ইয়ার পেপার সেগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ, সাবজেক্ট ওয়াইজ দেওয়া রয়েছে। এবং অন্যান্য যে কোনো পিডিএফ পাওয়ার জন্য তোমরা নিচে দেওয়া এই নম্বরে যোগাযোগ করবে। তো চলো পরবর্তী ক্লাস নিয়ে আসছি, এই চ্যানেলটায় নজর রাখবে। ধন্যবাদ, টেলিগ্রাম সকলে যুক্ত থাকবে। ধন্যবাদ সকলকে।